ইয়াসিন এবার ধীরে ধীরে বলল, আমরা এটা সমাধান করব। আমি তার দিকে তাকালাম। তুমি এটা গত রাতেই সমাধান করতে পারতে ইয়াসিন। ঘরটা আবার নীরব হয়ে গেল। আমি লিলির হাত ধরে সামনে এগিয়ে গেলাম। আমি বললাম, আমি এখানে আর আলোচনা করতে আসিনি, আমি শুধু তোমাদের জানাতে এসেছি আমার মেয়ের সম্মান নিয়ে আমি আর কখনোই কম্প্রোমাইজ করব না। রূপসী হঠাৎ বলে উঠল, তুমি কি এখন আমাদের আলাদা করতে চাইছো? আমি তার দিকে তাকালাম। না, আমি শুধু এখন আমার মেয়েকে সুরক্ষা দিতে চাই। এই কথার পর আমি আর দাঁড়ালাম না। আমি লিলির হাত ধরে দরজা দিয়ে হাঁটতে শুরু করলাম। ইয়াসিন পেছন থেকে ডাকলো, রাইসা থামো। আমি থামলাম না। আমি শুধু বললাম, যখন তুমি বুঝবে তখন কথা বলবে। আমরা দরজা খুলে বের হয়ে এলাম। বাইরের আলোটা এখন অনেক বেশি পরিষ্কার লাগছিল। লিলি এবার প্রথমবার আমার হাত ছাড়লো না। সে ধীরে ধীরে বলল, মা আমরা কি এখনো ঠিক আছি? আমি তার দিকে তাকালাম। আমি বললাম, এখন আমরা নিরাপদ আছি। কিন্তু ভেতরে আমি জানতাম এই গল্প এখানেই শেষ না, কারণ কিছু সত্য এমন হয় যেটা একবার সামনে এলে সেটা আর ঢেকে রাখা যায় না। আর কিছু সম্পর্ক এমন হয় যেটা একবার নড়ে গেলে আর আগের জায়গায় ফিরে আসে না। আজ শুধু আমরা বাসা থেকে বের হইনি, আজ আমরা একটা সীমা টেনে দিয়েছি। আর সেই সীমার পরের গল্প এখন শুরু হতে চলেছে। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। বাসা থেকে বের হয়ে আসার পর রাস্তাটা আমার কাছে আর আগের মতো সাধারণ লাগছিল না। প্রতিটা গাড়ির শব্দ, প্রতিটা মানুষের হাঁটা চলা, এমনকি বাতাসের গরমটাও যেন আলাদা অর্থ নিয়ে দাঁড়িয়েছিল। লিলি আমার হাত শক্ত করে ধরে হাঁটছিল, মাঝে মধ্যে আমার দিকেও তাকাচ্ছিল, যেন সে নিশ্চিত হতে চাইছে যে আমি সত্যিই তার পাশে আছি কিনা। আমি তাকে নিয়ে কাছের একটা শান্ত জায়গায় বসলাম। তার মুখে এখন একটা চাপা অস্থিরতা, কিন্তু আগের মতো ভয় নেই, বরং একটা নীরব প্রশ্ন আছে। সে ধীরে ধীরে বলল, মা আমরা কি ওই বাসায় আর ফিরবো না? এই প্রশ্নটা আমি আগেই জানতাম আসবে, কিন্তু যখন আসে তখনও বুকের ভেতরটা একটু কেঁপে ওঠে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপাতত না লিলি, আমরা একটু দূরে থাকবো। সে মাথা নিচু করে রাখলো, তারপর বলল, আমি কি কিছু ভুল করেছি? এই প্রশ্নটা আবার একই প্রশ্ন, ভিন্ন রূপে, ভিন্ন মুহূর্তে, কিন্তু একই কষ্ট নিয়ে। আমি তার মাথায় হাত রাখলাম আর বললাম, তুমি কিছুই করনি মা, সমস্যাটা তোমার না। সে চুপ হয়ে গেল। আমি জানতাম এই বয়সে একটা বাচ্চা সব বুঝে ফেলে না, কিন্তু সব অনুভব করে। অপমান বুঝে না, কিন্তু অপমানিত হওয়াটা ঠিকই টের পায়। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। আমি ফোনটা হাতে নিলাম। ইয়াসিনের একের পর এক কল। এবার আমি কল ব্যাক করলাম। সে প্রায় সঙ্গে সঙ্গেই ধরলো। তুমি কোথায়? তার কণ্ঠে এবার আগের মতো রাগ নেই, বরং চাপা উদ্বেগ। আমি শান্ত গলায় বললাম, আমি বাইরে আছি। সে বলল, তুমি বাসা ছেড়ে চলে গেল কেন? এটা কোনো সমাধান না। আমি একটু হাসলাম, কিন্তু সেটা হাসি না, একটা ক্লান্ত প্রতিক্রিয়া ছিল। সমাধান? আমি বললাম, সমাধান তো গত রাতে ছিল ইয়াসিন, তুমি যখন বলেছিলে পরে কথা বলবো। সে চুপ হয়ে গেল। আমি আবার বললাম, আমি তোমাকে একটা ছবি পাঠিয়েছি, তুমি সেটা দেখছো, তারপরও তুমি আমাকে বলছো এটা ওভার রিয়াকশন। সে একটু থেমে বলল, আমি রূপসীর সাথে কথা বলেছি, সে বলেছে এটা ভুল বোঝাবুঝি। আমি ধীরে ধীরে বললাম, ভুল বোঝাবুঝি হলে একটা বাচ্চার নাম বাদ পড়ে না ইয়াসিন, ভুল বোঝাবুঝি হলে পেন্সিলের নির্দেশ লেখা হয় না। তার পাশে নীরবতা। আমি বুঝতে পারছিলাম সে এখন দুই দিকের মধ্যে আটকে গেছে, একদিকে তার নতুন সম্পর্ক, অন্যদিকে তার মেয়ে। আমি আবার বললাম, আমি তোমার কাছে এখন কোনো ব্যাখ্যা চাই না, আমি শুধু জানতে চাই তুমি কি আমার মেয়ের পাশে আছো? এই প্রশ্নের উত্তর দিতে তার সময় লাগলো। তারপর সে বলল, আমি সবকিছু ঠিক করতে চাই। আমি ধীরে ধীরে বললাম, ঠিক করা শুরু করা এক জিনিস নয়। ফোনটা কেটে গেল। লিলি আমার দিকে তাকিয়েছিল আর জিজ্ঞাসা করলো, রূপসী আন্টিকে আমাকে পছন্দ করে না? এই প্রশ্নটা আমার ভেতরটা এক মুহূর্তেই থামে।